ওকে। তো আমরা গত ক্লাসে আমরা দুইটা থিওরি পড়ছি, সলভ করছি। একটা হচ্ছে সামন্তরিকের অভেদ আর একটা হচ্ছে মেরুকরণ অভেদ। দুইটা খুব ইম্পর্টেন্ট। আর হিলবার্ট জগৎ কাকে বলে পড়ছিলাম নাকি? এখন গত ক্লাসের পড়ায় কারো কোনো সমস্যা আছে কিনা, আমি নতুন পড়া শুরু করব নাকি গত ক্লাসের কোনো পড়া রিভিউ দেওয়া লাগবে? স্যার নতুন পড়া শুরু করেন। ওকে, ঠিক আছে তাহলে। হিলবার্ট জগৎ আমাদের বোঝা হয়ে গেছে। আমরা হিলবার্ট জগৎ আহ কি করব? আমরা হিলবার্ট জগতের পরের অংশটা থেকে শুরু করব, অর্থগোনাল ভেক্টর। ঠিক আছে। আর ওই যে পেজে আমাদের গ্রুপে কিন্তু আজকের পিডিএফটা পুরা ক্লাসের এই চ্যাপ্টারের পুরা শীটটা দিয়ে দিছি, দেখে নিবা তোমরা। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমাদের অর্থগোনাল ভেক্টর কাকে বলে। অর্থগোনাল মানে লম্ব, এটা মনে রাখতে হবে। অর্থগোনাল মানে হচ্ছে লম্ব। আর ভেক্টরস মানে তো জানাই আছে, তার মানে কি? আমাদের কাছে যদি দুইটা ভেক্টর থাকে, প্রথমেই এক্স হচ্ছে একটা অন্তঃগুণজ জগৎ, এবং তার দুইটা যে কোনো দুইটা সদস্য, একটা এক্স আর একটা ওয়াই। এরা কার সদস্য? এক্স এর সদস্য। এখন এই দুইজনের যদি ইনার প্রোডাক্ট যদি শূন্য হয়, তখন তাদের এই দুইটাকে বলা হবে অর্থগোনাল ভেক্টর। এই দুইটা পরস্পরের উপর লম্ব বলা হবে, এবং সেটাকে লেখা হবে এক্স ইজ পারপেন্ডিকুলার টু ওয়াই। ঠিক আছে। তাহলে অর্থগোনাল ভেক্টর কাকে বলে? অর্থগোনাল ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর কোনো ইনার প্রোডাক্ট স্পেসের, যদি দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট যদি শূন্য হয়, তখন তাকে বলা হয় অর্থগোনাল ভেক্টর, এবং তাকে এক্স ইজ পারপেন্ডিকুলার টু ওয়াই এই আকারে লেখা হয়। এক্স ওয়াই এর উপর লম্ব, যেখানে এক্স এবং ওয়াই দুইজনই ভেক্টর এবং তারা কার সদস্য? ক্যাপিটাল এক্স এর সদস্য। এক ওকে। ওকে, তো আমাদের ধরো একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। ধরো ইউ একটা ভেক্টর যার মান হচ্ছে 1 - 2 3, একটু আর বড় হবে। ভি আর জি। স্ক্রিনটা একটু বড় হবে। আর একটু বড় হবে। জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে মনে হয় এখন নাকি? জি ঠিক আছে। কিন্তু আমরা, ওকে অসুবিধা নেই, একটু বড়ই করি, সমস্যা হবে না। কারণ হ্যাঁ, ওকে। তাহলে আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ইউ, যার উপাদান হচ্ছে 1 - 2 - 3। যেহেতু তিনটা উপাদান আছে, তাহলে R3 এর সদস্য, R3 ভেক্টর স্পেসের সদস্য বলা হবে। আর ভি আরেকটা আছে 2 - 5 4। ঠিক আছে। এখন ইউ এবং ভি এর যদি ইনার প্রোডাক্ট নেই, তাহলে ইনার প্রোডাক্টের নিয়ম অনুসারে ইনার প্রোডাক্ট সূত্রটা কি? U1 V1 প্লাস U2 V2 প্লাস U3 V3। এটা হচ্ছে নিয়ম। ওকে। তাহলে ইউ এর প্রথম উপাদান ভি এর প্রথম উপাদান গুণ, তাহলে কত হবে? 2। ইউ এর দ্বিতীয় উপাদান ভি এর দ্বিতীয় উপাদান গুণ, তাহলে কত হবে? -2 আর -5 গুণ দিলে কি হবে? +10 হবে। ঠিক আছে। মাইনাস -3 এবং 4 গুণ দিলে -12 হবে। তাহলে কত আসতেছে? 12 - 12 = 0। যেহেতু ইউ এবং ভি এর ইনার প্রোডাক্ট 0 হয়েছে, তো আমরা বলতে পারি ইউ ইজ পারপেন্ডিকুলার টু ভি। অর্থাৎ একটা ভেক্টর স্পেসের, একটা ইনার প্রোডাক্ট স্পেসের দুইটা ভেক্টরের যদি ইনার প্রোডাক্ট শূন্য দেখানো যায়, তখন তারা পরস্পরের উপর লম্ব বলা হবে। ঠিক আছে। ওকে, এখন আসো পরের সংজ্ঞাটায়। পরের সংজ্ঞাটায় বলা আছে ভেক্টরস টু এ সাবসেট অফ এ ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে। অর্থগোনাল ভেক্টর, এইদিকে মনে হয় অর্থগোনাল ভেক্টর লেখা, ভেক্টরস অর্থগোনাল টু এ সাবসেট অফ এ ইনার প্রোডাক্ট স্পেস। অর্থাৎ তোমার কাছে একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে। ইনার প্রোডাক্ট স্পেসের আমরা
ওকে, আমার কাছে একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে এক্স, এবং তার একটা সেট সাবসেট আছে ওয়াই, এ, বুঝা গেছে? তার একটা সাবসেট আছে ওয়াই, এবং সে সাবসেট আছে এ, যেটা ফাঁকা সেট নয়। এখন এই এস সেটের উপাদানের সাথে যদি এক্সেল উপাদানের ইনার প্রোডাক্ট জিরো দেখানো হয়, তাহলে এস সেটকে বলা হবে ভেক্টর হবে অর্থ ভেক্টর অর্থোগোনাল টু এ সাবসেট। অর্থাৎ দেখো, আমরা, তোমার কাছে মনে করো একটা ইনার স্পেস আছে, ইনার প্রোডাক্ট স্পেস এক্স আছে, এবং তার একটা সাবসেট, তার একটা সাবসেট এ আছে, যেটা খালি না, মানে ফাঁকা না, অবশ্যই উপাদান থাকতে হবে। এখন এ সেটের সাথে, এ সেটের প্রতিটা উপাদানের সাথে এক্স এর যে কোনো একটা ভেক্টরের যদি ডট ইনার প্রোডাক্ট যদি জিরো দেখানো যায়, তখন বলা হবে যে এক্স এ সেটের উপর লম্ব। আমার কথা বোঝা গেছে? তাহলে আমি আবার বলি, আমার কাছে এ একটা সেট আছে, যেটা এক্স এর সাবসেট। এখন এ সেটে কিছু উপাদান থাকবে, ধরো এ, বি, সি, এরকম অনেকগুলো উপাদান আছে। এখন এক্স হচ্ছে ক্যাপিটাল এক্স এর একটা সদস্য। এখন এই এক্স এবং এ সেটের যে কোনো উপাদান, এই যে এখানে এ আছে, তাদের ইনার প্রোডাক্ট জিরো। এক্স এবং বি এর ইনার প্রোডাক্ট যদি জিরো, এবং এক্স এবং সি এর ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে এ সেটের সকল উপাদানের সাথে এক্স ভেক্টরের ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে এ সেটকে বলা হবে, এ সেটের উপর লম্ব বলা হবে কাকে? এক্স কে। এ সেটের উপর লম্ব বলা হবে কাকে? তাইলে এটা হচ্ছে অন্তঃগুণ, অন্তজ জগতের কোন উপসেটের উপর উলম্ব ভেক্টর। ঠিক আছে, এরপরে আসো অন্তঃগুণজ জগতের লম্ব সেট। ঠিক আছে, এখন হচ্ছে সেট, দুইটা সেট। মনে করো আগের মতো, এক্স হচ্ছে একটা ইনার প্রোডাক্ট স্পেস, এবং তার দুইটা সেট হচ্ছে এ এবং বি, যেখানে এ সেট সে ফাঁকা নয়, বি সেট সেও ফাঁকা নয়। ঠিক আছে, এখন এ সেটের কিছু উপাদান, ধরো এ সেটের উপাদান মনে করো এ, বি, সি, আর বি সেটের উপাদান মনে করো পি, কিউ, আর। সাপোজ ধরো যে এরকম। এখন এ সেটের যে কোনো উপাদানের সাথে বি সেটের যে কোনো উপাদান যদি ইনার প্রোডাক্ট জিরো দেখানো যায়, অর্থাৎ এ দিয়ে পি এর সাথে ইনার প্রোডাক্ট জিরো, এ দিয়ে কিউ এর সাথে ইনার প্রোডাক্ট জিরো, এ দিয়ে আর এর সাথে ইনার প্রোডাক্ট জিরো, বি দিয়ে পি এর সাথে ইনার প্রোডাক্ট জিরো, বি দিয়ে কিউ এর সাথে ইনার প্রোডাক্ট জিরো, বি দিয়ে আর এর সাথে ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, আবার সি দিয়ে এদের তিনজনের সবার সাথে ইনার প্রোডাক্ট যদি জিরো দেখানো যায়, তখন আমরা বলবো যে এ সেট বি সেটের উপর লম্ব। অর্থাৎ লম্ব উপসেট কাকে বলে? লম্ব উপসেট হচ্ছে একটা ইনার প্রোডাক্ট স্পেসের যে কোনো দুইটা উপসেটের প্রতিটা উপাদানের ইনার প্রোডাক্ট যদি শূন্য দেখানো হয়, তখন তারা পরস্পরের উপর লম্ব বলা হবে। কথাটা কি ক্লিয়ার, নাকি আবার বলা লাগবে? সবাই কি বুঝেছো, না আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, এখন এই যে এখানে স্টার দিয়ে যে শর্তটা দেওয়া আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। মনে থাকে যেন, দুইটা সেট যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ইন্টারসেকশন অবশ্যই শুধু একটা যে উপাদান কমন থাকবে, সেটা হচ্ছে জিরো উপাদান। এ এবং বি এর ইন্টারসেকশন জিরো উপাদান পাওয়া যাবে, আর কোনো উপাদান পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। দুইটা সেট যদি পরস্পর লম্ব হয়, তাদের ইন্টারসেকশনে কমন উপাদান শুধু থাকবে জিরো, আর কোনো কমন উপাদান থাকবে না। ওকে, আর এটা একটু পরে আসতেছি, এটা একটু পরে আসতেছি, এটা হচ্ছে এই যে উপসেটের লম্ব পূরক সেট, তখন আমরা এই এই জিনিসটা আলোচনা করবো। ঠিক আছে, লম্ব পূরক সেট। তাহলে আমরা আহ অন্তজ জগতের লম্ব উপসেট এটা পড়লাম, অন্তজ জগতের যে কোনো উপসেটের লম্ব উপাদান এটা পড়লাম। এইটা, এইগুলো ক্লিয়ার কিনা দেখো। এগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে তাহলে আমি পরের টপিকে যাব। এগুলো কি আবার বলা লাগবে? রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না, বলা জি লাগলে না স্যার। বলো না, বলা লাগবে জি না না বললে স্যার। ওকে।
জি না ঠিক স্যার, আছে, লাগবে না। তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটা আছে লম্ব পূরক সেট। লম্ব পূরক সেট, এটাই যাচ্ছি আমরা। লম্ব পূরক সেট কাকে বলে? ওকে, তাহলে দেখো, আমাদের পরের টপিক হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অথবা লম্ব পূরক সেট। অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এখন দেখো, গুণজ জগতের কোন উপসেটের লম্ব পূরক। ঠিক আছে, আগের মতো এক্স এর, হ্যাঁ এক্স হচ্ছে একটা ইনার প্রোডাক্ট স্পেস এবং তার একটা উপসেট, যেটা ফাঁকা সেট না। এটা ফাঁকা সেট না, এটা এখানে ব্র্যাকেট হবে। ফাঁকা সেট না, এ সেটটা ফাঁকা সেট না। ওকে, এ সেটটা ফাঁকা সেট না। এখন এ সেটের সাথে, এ সেটের যে কোনো উপাদানের সাথে এ সেটের লম্বপ্রক সেটকে আমরা এরকম লিখবো, এ অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এটাকে করতে হবে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ। এটা করতে হবে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ। এটা পড়তে হবে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ। এটা হচ্ছে একটা সেট যাকে, যার সদস্য এক্স এবং তারা কি ইনার প্রোডাক্ট স্পেসের সদস্য, যেখানে এক্স কার উপলম্ব? এ এর উপলম্ব। অর্থাৎ আমরা এ সেটের সাথে এক্স এর লম্ব করছিলাম না একটু আগে, লম্ব সেটের উপাদান করছিলাম না? এখন এ জি। সেটের সাথে যে সকল ভেক্টর গুলো লম্ব আকারে থাকবে তাদেরকে এ অর্থোগোনাল সেট বলা হবে, এ কমপ্লিমেন্ট, অর্থোগোনাল কমপ্লিমেন্ট বলা হবে। ঠিক আছে, তাহলে অর্থোগোনাল কমপ্লিমেন্ট কারা? এ সেটের সাথে এক্স সেটে যে ভেক্টর গুলো এ সেটের সাথে লম্ব আকারে থাকবে তাদেরকে বলা হবে এ অর্থোগোনাল কমপ্লিমেন্ট। আবার কথা বোঝা গেছে? এরপরে আসো অর্থোগোনাল সাম। তো আমার কাছে আহ ধরো এ সেট আছে এবং এ অর্থোগোনাল কমপ্লিমেন্ট আছে। এ সেট যদি থাকে তাহলে তার অর্থোগোনাল কমপ্লিমেন্ট থাকবে। এখন এই দুইটা উপাদান, এই দুইটা যদি যোগ করি তাহলে নতুন যে সেটটা পাবো তাকে বলা হবে অর্থোগোনাল সাম। অর্থোগোনাল সাম কিভাবে বের করতে হয়? কোন সেট এবং তার অর্থোগোনাল কমপ্লিমেন্ট সেটের সমষ্টিকে যদি আমরা সেটের আকারে প্রকাশ করি তখন তাকে বলা হবে অর্থোগোনাল সাম। অর্থোগোনাল সাম বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, অর্থোগোনাল সাম কিভাবে আসবে? কোন সেট এবং তার উপর লম্ব সেট। ঠিক আছে, এই দুইটার যদি আমি যুগফল আকারে দেখাই তখন তাকে বলা হবে অর্থোগোনাল সাম। তাহলে আমরা কি লিখবো? এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, ঠিক আছে, এ এবং বি পরস্পর লম্ব হলে এ এর কমপ্লিমেন্ট বি বলা হবে, অর্থোগোনাল কমপ্লিমেন্ট বি বলা হবে, বি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট এ বলা হবে। তাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা এ প্লাস বি দিব, যেখানে এক্স প্লাস ওয়াই, এক্স এ সেটের সদস্য হবে, ওয়াই বি সেটের সদস্য হবে, যেখানে এ এবং বি পরস্পরের উপর কি আকারে থাকে? লম্ব আকারে থাকে। ওকে, এ এবং বি পরস্পর লম্ব আকারে থাকলে তখন তাদের দুইটা উপাদান, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান নিয়ে যে নতুন সেটটা পাবো, যুগ আকারে লিখে যে সেটটা পাবো তাকে বলা হয় অর্থোগোনাল সাম। এতটুকু কি ক্লিয়ার কিনা দেবো? জি স্যার। ওকে, তাহলে এই গেল সংজ্ঞা। এরপরে আসো ডিরেক্ট সাম। ডিরেক্ট সাম কাকে বলে? ডিরেক্ট সাম কাকে বলে দেখো, আমি এটার আলাদা রেকর্ড ক্লাসও দিব আর এটার আলাদা ভিডিও আমি ওই যে বানায়া ইউটিউবে দিয়ে দিচ্ছি, আজকে লিংক দিয়ে দিব, তাহলে তোমরা সংজ্ঞাটা এইভাবে বুঝবে একবার। আর আমি এটার আলাদা ভিডিও বানাইছি যেগুলো ভিডিও আকারে দেওয়া আছে, ওইটা দেখে বুঝতে পারবো। দুই দুই ধরনের ভিডিও দেওয়া আছে, সেটা দেখে বুঝতে পারবা। ওকে, তাহলে এখন আসো ডিরেক্ট সাম কাকে বলে। ডিরেক্ট সাম হচ্ছে, মনে করো তোমার কাছে এক্স একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে, ইনার প্রোডাক্ট স্পেস আছে, তার দুইটা উপ জগৎ।
ইনার প্রোডাক্ট স্পেস হওয়ার আগে সে কি বলতো? ইনার প্রোডাক্ট হওয়ার আগে সে কি হয়? ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস হয়। তাহলে ভেক্টর স্পেসের যারা সাবস্পেস থাকতে পারে নাকি পারে না? পারে সাবস্পেস স্যার। থাকতে পারে না। তাহলে এক্স যেহেতু ভেক্টর স্পেস, তার সাবস্পেস দুইটা আছে, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড, যারা এক্স এর উপসেট। যেহেতু এক্স ভেক্টর স্পেস এবং তার উপসেট গুলা সাবস্পেসের শর্ত, ভেক্টর স্পেসের শর্ত মানে, সেজন্য তারা হচ্ছে সাবস্পেস। এখন এই এক্স এর কোন উপাদান, ওয়াই সেটের একটা উপাদান, জেড সেটের একটা উপাদানকে যদি আমি ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড আকারে যদি প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হবে ডিরেক্ট সাম। তাহলে ডিরেক্ট সামের নিয়ম কি? ডিরেক্ট সামের নিয়ম হচ্ছে এক্স একটা সেটের দুইটা সাবসেট থাকবে, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। এখন এই যে বড় সেট, তার একটা উপাদানকে যদি ছোট দুইটা সেটের দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের যোগফল আকারে যদি লেখা যায়, তখন তাকে বলা হবে ডিরেক্ট সাম। আমার কথা বোঝা গেছে? এবং সেটা লেখার নিয়ম হচ্ছে, সেটের ক্ষেত্রে সেটা লেখার নিয়ম হচ্ছে ওয়াই ডিরেক্ট সাম জেড, এক্স ইকুয়াল টু ওয়াই ডিরেক্ট সাম অফ জেড, এইভাবে পড়তে হবে, ঠিক আছে? এক্স হলো ওয়াই এবং জেড এর প্রত্যক্ষ সমষ্টি, ওয়াই জেড এর ডিরেক্ট সাম হচ্ছে এক্স। এটা পড়তে হবে এইভাবে, ওয়াই জেড এর ডিরেক্ট সাম হচ্ছে এক্স, এটা এইভাবে করতে হবে। তাহলে ডিরেক্ট সাম কাকে বলে? এক্স এর কোন উপাদানকে যদি দুইটা ভিন্ন উপাদানের সমষ্টি আকারে যদি প্রকাশ করা যায়, তখন তাকে বলা হবে, এক্স কে বলা হবে ওয়াই এবং জেড এর ডিরেক্ট সাম। ওকে, এরপরে আসো অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে, আমরা যে আগে যে সাম লিখতাম, সেই সামটাকে যদি মনে করো এক্স এর দুইটা সাবসেট আছে, একটা সাবসেট। নাম এম আর একটা হচ্ছে এম কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখন এক্স এর কোন উপাদান, ওয়াই হচ্ছে এম এর উপাদান, জেড হচ্ছে এম অর্থোগোনালের বা কমপ্লিমেন্টের উপাদান। এখন এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড আকারে যদি প্রকাশ করা যায়, তখন তাকে বলা হবে প্রজেকশন বা অর্থোগোনাল প্রজেকশন। তাহলে অর্থোগোনাল প্রজেকশনের নিয়ম হচ্ছে কি? অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে, যদি আমরা দুইটা উপসেট, আগে যে কোনো দুইটা উপসেট ছিল, এখন কিন্তু দুইটা উপসেট যে যারা থাকবে তারা পরস্পরের উপর লম্ব, পূরক, একটা আরেকটা পূরক সেটের উপাদানগুলোর সমষ্টিকে যদি মূল সেটের যে কোনো উপাদান দ্বারা যদি প্রকাশ করা যায়, তখন তাকে বলা হবে লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ কাকে বলে? তোমার কাছে একটু আগে যখন ডিরেক্ট সাম পড়ছি বা প্রত্যক্ষ যোগ পড়ছি, তখন কিন্তু ওয়াই ওয়াই এবং জেড এরা যে কোনো দুইটা উপসেট হবে। সাবসেট। কিন্তু অর্থোগোনাল প্রজেকশনের ক্ষেত্রে ওয়াই এবং জেড না হয়ে ওয়াই এর কি থাকতে হবে? অর্থোগোনাল কমপ্লিমেন্ট থাকতে হবে, অর্থাৎ যারা একজন আরেকজনের উপর লম্ব। এইরকম দুইটা সেটের উপাদানকে, উপাদানের সমষ্টিকে যদি আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ এটার একটা উপাদান নিলাম, এটার একটা উপাদান নিলাম, এবং তাদের যোগকে এক্স এর মাধ্যমে যদি অন্যান্য উপায়ে, একটি মাত্র উপায়ে, এছাড়া অন্য কোনো উপায় নাই, একটা উপায়ে যদি প্রকাশ করা যায়, একাধিক উপায়ে প্রকাশ না করে শুধুমাত্র একটা উপায়ে যদি এরকম প্রকাশ করা যায়, তখন তাকে বলা হয় প্রজেকশন। ওকে, প্রজেকশন কাকে বলে আবার কি বলা লাগবে, না হইছে? হইছে কি? জি স্যার। ওকে, তাইলে এখন পরে আসো সেগমেন্ট কাকে বলে। সেগমেন্ট জিনিসটা কি? সেগমেন্ট কথাটা দিয়েই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা অংশ, ঠিক আছে? অর্থাৎ এটা হবে এইভাবে যে, তোমার কাছে এক্স একটা ভেক্টর জগৎ আছে এবং একটা স্কেলার আছে যেটা জিরো থেকে বড়, ওয়ান এর সমান অথবা ওয়ান থেকে ছোট। এখন এক্স এর এক্স এর যে কোনো উপাদানকে, এই এক্স এর যে কোনো উপাদানকে যদি আমি আলফা এক্স
ওয়ান মাইনাস আলফা ওয়াই আকারে যদি প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হয় সেগমেন্ট। অর্থাৎ আমরা কি করতে পারি, আমার কাছে এই যে এক্স যে ভেক্টরটা আছে, তাকে যদি আমি দুইটা চলকের সরল রেখার আকারে যদি প্রকাশ করতে পারি, তখন তাকে বলা হবে সেগমেন্ট। এই প্রকাশ করাটাকে বলা হয় সেগমেন্ট। আমার কথা বোঝা গেছে? মনে করো, সোজা কথায়, আহ ধরো এইটার ছোট্ট একটা অংশ এতটুকু নিলাম, তাহলে এই জায়গাটাকে বলা হয় সেগমেন্ট। এবং এটা কি রেখার সমান না? এই পুরো রেখাটার আকৃতির মতো না? মনে করো তোমার আমি দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস 7 = 0। এখন এই রেখাটা মনে করো এটা। এখন আমি আরেকটা রেখা লিখলাম x+4 2x+2y+14 = 0। এইটা আর এইটা একই রেখা কিনা দেখো তো। কারণ এখানে কয় গুণ আছে, আগেরটার কত গুণ আছে? দ্বিগুণ। তার মানে এই যে প্রথমটা যদি এই রেখা হয়ে থাকে, দ্বিতীয়টা হবে সেম এরকম, কিন্তু লম্বায় আর একটু বেশি। আমার কথা বোঝা গেছে? তাহলে দ্বিতীয় রেখার সাপেক্ষে প্রথম রেখাটা কি হিসেবে কাজ করতেছে? একটা অংশ হিসেবে কাজ করতেছে, যেটাকে সেগমেন্ট বলা হয়। তাহলে সেগমেন্ট আকার হচ্ছে যদি কাউকে এইরকম সরল রেখার আকারে যদি প্রকাশ করা যায়। সরল রেখার আকার কিভাবে দেখো? এক্স এর পাওয়ার কত? 1। ওয়াই এর পাওয়ার কত? 1। তাহলে এটা হচ্ছে একটা সরলরেখার আকার। তাহলে মোট লম্বা সরলরেখা থেকে যদি ছোট সরলরেখার আকারে কাউকে প্রকাশ করা হয়, তাহলে ছোট সরলরেখাকে বড় সরলরেখা কি বলা হবে? সেগমেন্ট বলা হবে। ওকে। এবং উত্তল সেট, এটা কিন্তু থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং এও ছিল। উত্তল সেট, কনভেক্স সেট কাকে বলে, এটা ছিল কিন্তু থার্ড ইয়ারে। মনে আছে কিনা? তো এটা ঠিক একই রকম। এক্স এর একটা ভেক্টরে যতগুলা এরকম উত্তল আকারে প্রকাশ করা যাবে, তাদের সেটকে বলা হয় উত্তল সেট। যাদেরকে সেগমেন্ট আকারে প্রকাশ করা যাবে, তাদের সকল সেটকে বলা হয় উত্তল সেট। আমার কথা বোঝা গেছে? এক্স এর যতগুলা ভেক্টরকে, এক্স তো একটা সেট, সেটে অনেকগুলো ভেক্টর থাকবে, এই ভেক্টরের যতগুলোকে সরল রেখা আকারে প্রকাশ করা যদি যায়, তখন ওই সেটটাকে বলা হবে উত্তল সেট। যার আকার হবে কি রকম? আলফা এক্স প্লাস 1 - আলফা ওয়াই, যেখানে আলফার মান 0 থেকে বড়, ওয়ানের সমান অথবা ওয়ান থেকে ছোট, এবং এক্স ওয়াই তারা কার সদস্য হবে? এর সদস্য হবে। তাহলে এ সেটের কোন উপাদানকে যদি এইরকম আকারে সরলরেখার আকারে প্রকাশ করা যায়, যতগুলা সেট তৈরি করা যাবে, তাদের বিন্দুর সেটকে বলা হবে উত্তল সেট। এতটুকু ক্লিয়ার কিনা দেখো? হয়েছে? হয়েছে? আমি পরের টপিকে যাবো কিনা? জি স্যার, জি হয়েছে। স্যার। ওকে। তাহলে এটা হচ্ছে এই চ্যাপ্টার বেসিক। এখন আমরা এর পরে আর বেসিক আছে, এটা দেখবো। আজকে সংজ্ঞাগুলো ভালো রকম মানে করতে হবে, তাহলে আগামী দিন থেকে আমরা থিওরি গুলো শেষ করবো। ঠিক আছে? তাহলে এরপরে আসতেছে অপারেটর। এটারও ভিডিও আজকে রাতে বানাবো, কালকে হয়তো লিঙ্ক দিয়ে দিব। অপারেটর, এই যে অপারেটর। ঠিক আছে? হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর, অপারেটরস ইন হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেসের অপারেটর কারা কারা সেটার আলোচনা। ওকে। তো দেখো, অপারেটর, মনে করো তোমার কাছে দুইটা হিলবার্ট স্পেস আছে। দুইটা হিলবার্ট স্পেস আছে, একটা H1 আর একটা আছে H2। তারা কি? তারা হিলবার্ট স্পেস। আচ্ছা বলো তো, হিলবার্ট স্পেস হওয়ার শর্তটা কি? হিলবার্ট স্পেস কখন হবে? ইনার মনে আছে? প্রোডাক্ট এক্স প্লাস প্রাইম ওয়াই ইকুয়াল টু এক্স, ইনার প্রোডাক্ট এক্স এক্স মানে এক্স সোজা প্লাস কথায়, একটা চারটা। একটা নর এই যে ইনার প্রোডাক্ট স্পেস যদি সম্পূর্ণ হয়, তাহলে হিলবার্ট স্পেস হবে নাকি? সোজা কথা জি যেটা। স্যার। ওকে। অর্থাৎ এই যে H1 যে আছে, সে কি? সে হচ্ছে ইনার প্রোডাক্টের যে চারটা শর্ত আছে সেটা মানে, এবং সাথে সাথে সে হচ্ছে অভিসারী। তাহলেই সে হিলবার্ট স্পেস। আমার কথা বোঝা গেছে? সেও একই রকম, সে ইনার প্রোডাক্টের চারটা শর্ত মানবে, সাথে সাথে সে কি? অভিসারী। ঠিক আছে? ওকে। এখন
যারা ইনার প্রোডাক্টের শর্ত মানে, তারা প্রথমে কি ছিল? তারা প্রথমে ছিল ভেক্টর, পরে ইনার প্রোডাক্টের শর্ত মানে, এরপরে অভিসারী হওয়ার কারণে তারা হয়েছে কি? তারা হচ্ছে হিলবার্ট স্পেস। এখন হিলবার্ট স্পেস আসলে তেমন কিছু না, দুইটা সেট যারা বিশেষ কিছু শর্ত মানে। এখন এই দুইটা সেটের মধ্যে সম্পর্ক দিয়ে যেটা 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 যে সম্পর্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় অপারেটর, সেটার নাম হচ্ছে টি। টি হচ্ছে একটা অপারেটর যেটাকে লেখা হয় এইভাবে। তাহলে আমরা কি বুঝলাম? H1 H2 দুইটা হিলবার্ট জগৎ আছে। তাহলে একটা ফাংশনের নাম দিলাম টি, যেটা প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে যায়, যেটাকে সীমাবদ্ধ লিনিয়ার অপারেটর বলা হয়। টি কে বলা হবে সীমাবদ্ধ লিনিয়ার অপারেটর। এখন এই যে টি, যে অপারেটর, সে যদি সে অ্যাডজয়েন্ট হবে, এবং অ্যাডজয়েন্ট হলে তাকে টি স্টার দ্বারা প্রকাশ করা হবে। টি একটা সীমাবদ্ধ অপারেটর, সে যদি অ্যাডজয়েন্ট হয় তাহলে তাকে কি দ্বারা প্রকাশ করা হবে? টি স্টার দ্বারা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে টি স্টার ফাংশনটা টি H2 স্টার। থেকে H1 এর মধ্যে সম্পর্ক তৈরি করবে। আগে কি ছিল? 1 থেকে 2 এর সম্পর্ক। এখন সম্পর্কটা হচ্ছে কি? 2 থেকে 1 এর দিকে। যদি 2 থেকে 1 এর দিকে সম্পর্কটা হয়, তখন তাকে বলা হবে অ্যাডজয়েন্ট অপারেটর, এবং সে এই শর্তটা মানবে। এই শর্তটা হচ্ছে এরকম: এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট সমান এক্স কমা টি ওয়াই এর ইনার প্রোডাক্ট। ওকে। যদি এরকম হয়, টি এবং এক্স এর ইনার প্রোডাক্ট, এক্স এবং টি স্টার ওয়াই এর ইনার প্রোডাক্ট যদি সমান হয়, তখন টি স্টারকে বলা হবে অ্যাডজয়েন্ট অপারেটর। আমার কথা বোঝা গেছে? অ্যাডজয়েন্ট অপারেটর কাকে বলে? সোজা কথাই, যে এই শর্তটা মানবে সে হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর। তার মানে কি কি শর্ত? টি এক্স এবং ওয়াই এর ইনার প্রোডাক্ট যদি এক্স এবং টি স্টার ওয়াই এর ইনার প্রোডাক্ট যদি সমান হয়, তাহলে তাকে বলা হবে অ্যাডজয়েন্ট অপারেটর। ওকে, সংজ্ঞাটা খালি মনে রাখতে হবে। আর পরে আসতেছে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর হচ্ছে যদি, এই যে দেখো এখানে ফাংশন গুলো কিরকম ছিল, এখানে H1 থেকে H2 এর মধ্যে সম্পর্ক নাকি, দুইটা ভিন্ন ফাংশন, দুইটা ভিন্ন সেট। দুইটা ভিন্ন সেট না হয়ে যদি সমান সেট হয়, তখন তাকে বলা হবে সেলফ অ্যাডজয়েন্ট। তাহলে হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর এবং সেলফ অ্যাডজয়েন্ট অপারেটরের মধ্যে পার্থক্য হচ্ছে, হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটরে সেট হবে দুইটা ভিন্ন, আর সেলফ অ্যাডজয়েন্টে কি হবে? দুইটা সেট একই। অর্থাৎ টি H1 থেকে H1 এর মধ্যে সম্পর্ক হতে হবে, H1 থেকে H1। অথবা টি যদি এইদিকে H2 থাকে, তাহলে সম্পর্ক হবে কার সাথে? H2 এর সাথে সম্পর্ক যদি হয়। এবং সেক্ষেত্রে টি স্টার এবং টি যদি সমান হয়, তখন তাকে বলা হয় সেলফ অ্যাডজয়েন্ট। ওকে। এরপরের সংজ্ঞাটা আমরা যাই। এরপরের সংজ্ঞাটা হচ্ছে নর্মাল অপারেটর। দেখো নর্মাল অপারেটর কাকে বলে? নর্মাল অপারেটর ঠিক আগের মতোই, শুধুমাত্র শর্তটা হচ্ছে শর্তটা হচ্ছে টি এবং টি এর অ্যাডজয়েন্টের গুণ টি অ্যাডজয়েন্ট এবং টি এর গুণের সমান যদি হয়। অর্থাৎ টি এর সাথে টি অ্যাডজয়েন্টের গুণ যা হবে, টি অ্যাডজয়েন্ট এবং টি এর গুণ যদি তাই হয়, তখন তাকে বলা হবে নর্মাল অপারেটর। এরপরে আসো ইউনিটারি অপারেটর। ইউনিটারি অপারেটর কি? সব ঠিক আছে, আগের মতোই যাবে, শুধুমাত্র পার্থক্যটা হবে কি? পার্থক্যটা হবে তাদের দুজনের গুণফল আইডেন্টিটি যদি হয়, তখন তাকে বলা হয় ইউনিটারি অপারেটর। ঠিক আছে? আর বাকি সব ঠিক আছে। আর এটাকে যদি অন্যভাবে বলতে চাও, তাহলে টি হতে হবে বাইজেক্টিভ, এক এক সার্বিক, এবং টি এর অ্যাডজয়েন্ট টি ইনভার্সের যদি সমান হয়। সংজ্ঞাটা এটা দিতে পারো, অথবা এই পুরাটা দিতে পারো। ইউনিটারি অপারেটর বলা হবে যদি সে বাইজেক্টিভ হয়। বাইজেক্টিভ মানে হচ্ছে ফাংশনটা এক এক এবং সার্বিক হলেই বাইজেক্টিভ বলা হয়। এক এক এবং সার্বিককে একসাথে বলা হয় বাইজেক্টিভ।
তাহলে কোনো অপারেটর যদি বাইজেক্টিভ হয় এবং তার অ্যাডজয়েন্ট যদি ইনভার্সের সমান হয়, তখন তাকে বলা হবে ইউনিটারি অপারেটর। এরপরে আসো, পজিটিভ অপারেটর। পজিটিভ অপারেটর হচ্ছে যদি অপারেটরের, আচ্ছা টি এক্স কোন সেটের সদস্য বলো তো? টি এক্স, এই যে এখানে আমরা প্রথমে আমি একটা অপারেটর দিলাম, টি এক্স সেট থেকে এক্স সেট, ঠিক আছে? তাহলে এক্স সেটের উপাদান এখানে থাকবে, এখানেও এক্স সেটের উপাদান থাকবে। এখানে যদি এক্স থাকে, সে যার সাথে সম্পর্ক তৈরি করবে তার নাম হচ্ছে টি এক্স। এটা মনে থাকে যেন। এখানে যদি ওয়াই থাকে, এখানে যার সাথে সম্পর্ক তৈরি করবে, মনে করো এখানে সে জেড এর সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে জেড সমান টি ওয়াই লিখতে হবে। আমার কথা বোঝা গেছে? ধরো এখানে সে এ আছে, এ মনে করো বি এর সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে আমরা বলতে পারি বি সমান টি অফ এ। আমার কথা বোঝা গেছে? তাহলে এখন দেখো, ধনাত্মক অপারেটর হচ্ছে টি এক্স এবং এক্স এর যদি ইনার প্রোডাক্ট জিরো দেখানো যায়, তখন তাকে বলা হবে ধনাত্মক অপারেটর। তাহলে ধনাত্মক অপারেটরের জন্য কি করতে হবে? ধরো তোমার কাছে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই দুইজনের মধ্যে সম্পর্ক টি। এখানে যদি এক্স থাকে, তাহলে এখানে কার সাথে সম্পর্ক হবে? টি এক্স এর সাথে সম্পর্ক হবে। তাইলে এই যে এক্স এবং এই টি এক্স এর ইনার প্রোডাক্ট, টি এক্স কমা এক্স ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, তখন টি কে বলা হবে ধনাত্মক অপারেটর। ওকে, এই শর্ত যে মানবে সে হচ্ছে ধনাত্মক অপারেটর। আরেকটা হচ্ছে স্ট্রিক্টলি পজিটিভ অপারেটর। স্ট্রিক্টলি পজিটিভ অপারেটর কখন হবে? আগের মতোই, আগের মতোই সে যদি এক্স যদি জিরো হয়, অর্থাৎ এখানে এক্স সেট আছে, এখানেও এক্স সেট আছে, এখানে জিরো যার সাথে সম্পর্ক তৈরি করবে তার নাম কি? এটার নাম হচ্ছে টি এক্স। এখানে এক্স কে যদি জিরো ধরি, এক্স যদি জিরো হয়, তাহলে জিরো যার সাথে সম্পর্ক তৈরি করে সে হচ্ছে কত? টি এক্স। তাহলে টি এক্স এবং এক্স যদি ইনার প্রোডাক্ট করে জিরো দেখানো যায়, তাহলে তখন তাকে বলা হয় যথার্থ ধনাত্মক অপারেটর। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই পুরা চ্যাপ্টারের বেসিক। এখন আমরা এগুলার প্রশ্ন সলভ করব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রশ্নগুলা দেখি। সংজ্ঞাগুলাই আর কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো তো। স্যার হিলবার্টের যে প্রথম যে সংজ্ঞাটা বুঝেছিলেন স্যার, এটা একটু আবার যদি বুঝিয়ে। হিলবার্টের প্রথম সংজ্ঞাটা হচ্ছে, কেউ যদি হিলবার্ট হবে তখনই যখন তার নর্ম স্পেস কি হতে হবে? সম্পূর্ণ হতে হবে। আমার কথা বুঝছো? তার মানে কি? একটা নর্ম স্পেস কি মানে? একটা ভেক্টর স্পেস যখন চারটার শর্ত মানবে, তখন তাকে কি বলা হয়? নর্ম বলা হয় না? জি স্যার। একটা ভেক্টর স্পেস যখন চারটা শর্ত মানবে, নর্মের যে চারটা শর্ত আছে মানবে, তখন তাকে বলা হয় নর্ম স্পেস। ওই নর্ম স্পেসটা যখন, নর্ম স্পেস আসলে নর্ম স্পেস হওয়ার আগে সে কি আসলে ভেক্টর স্পেস? সে একটা সেট না? জি ভেক্টর স্যার। স্পেস কি? সেট। তাহলে সে নর্ম স্পেস হইলেও সে কি হবে? সে আসলে সেট হবে। নর্ম স্পেস হইলেও সে কি হবে? সে যদি নর্ম স্পেস হয়, নর্ম জগৎ যদি হয়, তাহলে আসল কথা হচ্ছে নর্ম জগৎ হয় আর যাই হয়, প্রথম কাজ সে হচ্ছে কি? সেট। আর সেটে কি থাকে? উপাদান থাকে নাকি? জি এখন স্যার। এখানকার কিছু উপাদান নিয়ে আমি কি করলাম, ধরো X1 X2, ধরো এখানে উপাদান আছে মনে করো 1 লাখ, ঠিক আছে? 1 লাখ উপাদান। এটার মধ্যে আমি 500টা উপাদান নিয়ে একটা সিরিজ তৈরি করলাম, যাকে বললে অনুক্রম। ওকে, যাকে বলে কি? অনুক্রম বা সিরিজ। জি এই স্যার, এটা সিরিজ, যদি এই সিরিজটা যদি অভিসারী হয়, তখন এই এক্স কে বলা হবে হিলবার্ট। আমার কথা বোঝা গেছে জি স্যার। নাকি আবার বলা লাগবে? জি স্যার। জি তাহলে স্যার, আর স্যার হিলবার্ট এর জন্য জগৎ, জি বলো। স্যার স্যার এটা বুঝছি স্যার, এর জয়েন্ট অফ হিলবার্ট জগৎ যে স্যার, এটা কিরকম? ওকে, অ্যাডজয়েন্ট অফ হিলবার্ট জগৎ। ওকে, মনে করো, মনে করো তোমার কাছে
দুইটা হিলবার্ট জগৎ আছে, দুইটা হিলবার্ট জগৎ আছে। তোমার কাছে H1 একটা হিলবার্ট জগৎ আছে, H2 আর একটা হিলবার্ট জগৎ আছে। হিলবার্ট হওয়ার আগে তারা আসলে কি, তারা কি সেট। তাহলে H1 একটা সেট আছে আমরা মনে করি, H2 আর একটা সেট আছে মনে করি। এখন H1 থেকে H2 এর যে সম্পর্ক করার জন্য আমি একটা নাম দিলাম অপারেটর টি। তাহলে তখন আমি কি লিখবো, টি ইজ এ ফাংশন H1 টু H2। বুঝছো? টু। লেখা যায়। জি স্যার। তাহলে এখানকার একটা উপাদান এখানকার একটা উপাদানের সাথে কি সম্পর্ক তৈরি করবে। ধরো এ আলফার সাথে সম্পর্ক তৈরি করলো, বি গামার সাথে তৈরি করলো, সি ডেল্টার সাথে তৈরি করলো। এখন তুমি চাও উল্টা দিক থেকে সম্পর্ক। ধরো এখন তুমি সম্পর্কটা H2 থেকে H1 এর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে নতুন একটা ফাংশন দিবা।